আসসালামু আলাইকুম। আজকে আমি যে টপিকটার উপরে আলোচনা করব সেটা হলো লাইটিং লাইটিং ডিজাইন। অর্থাৎ আমাদের বিএনপিসি তে লাইটিং ডিজাইন সম্পর্কে কি বলা আছে এই টপিকটা নিয়ে একটু আলোচনা করব। আমরা লাইটিং এন্ড ইলুমিনেশন এটা নিয়ে ডিসকাস করব। তার আগে যদি আমরা বিএনপিসি তে দেখি, এটা হলো বিএনপিসি। বিএনপিসি 2020 ইলেকট্রিক্যাল পার্ট, ভোল্টেজ রেটিং। ভোল্টেজ রেটিং এ এখানে দুইটা ভ্যালু দেওয়া আছে। একটা ভ্যালু দেওয়া আছে ভোল্টেজ নোট এক্সিস 415, তো 415 থ্রি ফেজ, এবং সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 240। এটা হলো এই যে নট এক্সিড মানে হলো রেটেড ভোল্টেজ, অর্থাৎ ম্যাক্সিমাম ভোল্টেজ এটা হইতে পারবে থ্রি ফেজে 415 এবং সিঙ্গেল ফেজে 240। বাট নমিনাল ভোল্টেজ বলতে সচরাচর নমিনাল ভোল্টেজ মানে ইউজুয়াল ভোল্টেজ, সাধারণ ভোল্টেজ, সেটা বাংলাদেশের ক্ষেত্রে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে হলো 230 ভোল্ট, এবং থ্রি ফেজের ক্ষেত্রে 400 ভোল্ট। ওকে, এই জিনিসগুলো আমরা একটু বিভিন্ন ক্যালকুলেশনের সময় এই জিনিসগুলো কাজে লাগবে, তো এটা আমরা একটু খেয়াল রাখবো। যেটা যেহেতু বিএনবিসি তে এটা বলে দেওয়া আছে, আমরা বিএনবিসির এই রুলসটা ফলো করব। ওকে, তাহলে কি বলা আছে এখানে? নমিনাল ভোল্টেজ অর্থাৎ ইউজেবল ভোল্টেজ আমরা যখন ক্যালকুলেশন করব, তখন ক্যালকুলেশন করার সময় সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 230 ভোল্ট এবং থ্রি ফেজের ক্ষেত্রে 400 ভোল্ট ইউজ করব। এবং সেটা বলে দেওয়া আছে এই ভোল্টেজটা ভোল্টেজ নট এক্সিডিং, অর্থাৎ রেটেড এই ভোল্টেজটা এক্সিড করতে পারবে না। থ্রি ফেজের ক্ষেত্রে 415 বেশি হইতে পারবে না, এবং সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 240 বেশি হইতে পারবে না। ওকে, এটা আমরা বিভিন্ন ক্যালকুলেশনের সময় ফলো করব। যেহেতু বিএনপিসি শুরুতে এটা দেওয়া আছে, এটা নিয়ে একটু আলোচনা করলাম। এখন আমরা যদি লাইটিং এন্ড ইলুমিনেশন নিয়ে আলোচনা করি, তাহলে আমরা যেমন লাইটিং এর আসলে পারপাসটা কি, বা লাইটিং এর যে আমরা ইলুমিনেশন, এটার কিছু এফিশিয়েন্ট। যেমন লাইটিং তো আসলে আমরা কয়েকটা বাল্ব কিনে, কয়েক ওয়াটের একটা বাল্ব কিনে লাগিয়ে দিলেই হয়তো লাইটিং হয়ে যাবে, বাট সেটা হয়তো এফিশিয়েন্ট হবে না। কারণ লাইটিং এর জন্য আসলে চোখের লাইটিং যদি প্রপারলি না হয়, তাহলে চোখের জন্য অনেক ক্ষতি হয়। এই জিনিসটা যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আমরা যদি সূর্যের দিকে তাকিয়ে থাকি দিনের বেলা, তাহলে আমাদের চোখে কেমন, তারপর সূর্যের দিকে তাকিয়ে যদি অন্যদিকে আবার তাকাই, তাহলে আমাদের চোখে একটু ঝাপসা দেখতে পাই। অর্থাৎ সূর্যের যে আলোটা, এটা আমাদের চোখের জন্য সরাসরি যদি তাকাই, সেটা আমাদের চোখের জন্য আসলে ভালো না। একই রকম ভাবে আবার যদি লাইটিংটা যদি প্রপার না হয়, তাহলে সেটাও আমাদের চোখের জন্য ভালো না। ওকে, এই জন্য ওই লাইটিং এর গুরুত্বটা আছে, এবং এই লাইটিং ক্যালকুলেশনের জন্য এই জন্য ডায়ালাক্স বা রিলাক্স বিভিন্ন ধরনের সফটওয়্যারও আছে। তবে ওই সফটওয়্যার গুলো সাধারণত কমার্শিয়াল বিল্ডিং অথবা রেসিডেন্সিয়াল বিল্ডিং এ ইউজ হয়, ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি, ওই সমস্ত দেশে। আমাদের দেশে আসলে ওই সফটওয়্যার গুলো ইউজ করে খুবই কম হয়। একেবারে হয় না তা না, বাট খুবই কম হয়। যা হোক, যে আমরা লাইটিং ডিজাইনের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো visual comfort through adequate illumination for working surface, prevention of glare, avoidance of shadow, ইজ অফ মেনটেনেন্স। অর্থাৎ আমরা যে লাইটিং সিস্টেমটা ডিজাইন করবো ওয়ার্কিং সারফেসে, ওয়ার্কিং সারফেসটাকে সেটা আমি পরে বলতেছি। সেটা আমাদের জন্য কমফোর্টেবল হইতে হবে, অর্থাৎ আমাদের চোখে যাতে সমস্যাও না হয়, মানে বেশি লাইটিং হয়ে গেছে সেজন্য যাতে আবার সমস্যাও না হয়, আবার কম লাইটিং এর কারণে, অন্ধকারের কারণে আমাদেরকে একটু কাছে গিয়ে পড়তে হয় বা কাছে গিয়ে কাজ করতে হয়, এরকমও যাতে না হয়। এবং প্রিভেনশন অফ গ্লেয়ার মানে হলো ওই যে কাছে গিয়ে যাতে পড়তে না হয়, মানে কিছুটা অন্ধকার অন্ধকার আবসা আবসা যাতে না হয়। এবং লাইটিংটা যাতে কোনো শেডো না হয়। শেডো বলতে এখানে আসলে আমরা যে ফ্যান গুলো ইউজ করি, বাসা বাড়িতে সিলিং ফ্যান, ওই সিলিং ফ্যানের উপরে যদি একটা লাইট ফিট করে দেই সিলিং, তাহলে দেখা যাবে ওখানে একটা শেডো পড়বে। ওকে, সো ওই শেডোটাও যাতে না পড়ে সেই জিনিসটাও খেয়াল রাখতে হবে, এবং সেটা যাতে মেনটেনেন্স এর জন্য ইজি হয়। ওকে, এখানে আরো কিছু পয়েন্ট দেওয়া আছে, তবে এই পয়েন্ট গুলো বেশি ইম্পর্টেন্ট, সেজন্য আমি এগুলো নিয়ে একটু আলোচনা করলাম। ওকে, আপনারা বিএনপিসির এই শীটটা আমি তো আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এগুলো আরো দেখে নিতে পারেন যদি আরো বেশি ইন্টারেস্টেড ফিল করেন। এখানে আরো অনেক ধরনের প্যারামিটার দেওয়া আছে, এগুলো আসলে ক্যালকুলেশনের সময় অনেক বেশি যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে আসলে এত বেশি ইনফরমেশন গুলো প্রয়োজন আছে, কারণ এটা যেহেতু একটা গাইডলাইন, গাইডলাইনে তো আসলে অনেক কিছু দিতে হয়, একটা ডিটেলস কমপ্লিট দিতে হয়। কিন্তু আমরা আমাদের রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল বিল্ডিং গুলোতে
ক্যালকুলেশন ডিজাইন করার জন্য আমাদের দেশে যেটা প্র্যাকটিস করা হয়, সেটা নিয়ে একটু আলোচনা করি। যেমন প্ল্যানিং এন্ড ব্রাইটনেস প্যাটার্ন। প্ল্যানিং এন্ড ব্রাইটনেস প্যাটার্নটা কি হয়, যেমন বিএনপিসি তে বলে দেওয়া আছে আমরা ওয়ার্ক এরিয়া অর্থাৎ ওয়ার্কিং প্লেন, এর আগেও একটা ইস্যু ছিল ওয়ার্কিং প্লেন। ওয়ার্কিং প্লেনটা আসলে কি? ওয়ার্কিং প্লেনটা হলো যে আমরা যে প্লেনে বসে কাজ করি, যেমন আমি এখন যে ভিডিওটা তৈরি করতেছি সেটা একটা টেবিলের উপর, ওকে, টেবিলের উপর আমার ল্যাপটপটা রেখে তারপর চেয়ারে বসে আমি এখানে কাজ করতেছি। ওকে, এখানে আমার ল্যাপটপ, এখানে আমার মাউস, আমি চেয়ারে বসে এখানে কাজ করতেছি। ফ্লোর অর্থাৎ ফিনিশ ফ্লোর বলতে হলো ফ্লোর, ফ্লোর। তো ফ্লোর থেকে এই টেবিলের যে হাইট, এটাকে বলে ওয়ার্কিং প্লেন। তো আমি যে প্লেনে কাজ করি সেই প্লেনটাই হলো আমার ওয়ার্কিং প্লেন। ওকে, এই টেবিলটা হলো কি আমার ওয়ার্কিং প্লেন। এখন কখনো যদি এরকম হয় যে কেউ আসলে ফ্লোরে বসেই কাজ করে, এটা হলো ফ্লোর, আসলে ফ্লোরে বসেই হয়তো বাচ্চারা খেলাধুলা করতেছে, তাহলে ওই বাচ্চাদের জন্য ওই ফ্লোরটাই হবে ওয়ার্কিং প্লেন। ওকে, ওই ফ্লোরটাই হবে ওয়ার্কিং প্লেন। আবার মনে করেন আমরা বিভিন্ন মেনটেনেন্স শপে যাই, যেমন আমাদের যদি কারো মোবাইল নষ্ট হয়ে গেছে, ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, বা আমরা যদি কাজ করতে যাই, তাহলে ওরা কি করে, ওই যে টেবিলে বসে যে কাজ করে যেখানে বসে, সেটাই হলো তাদের জন্য ওয়ার্কিং প্লেন। ওকে, অর্থাৎ ওয়ার্কিং প্লেন বলতে এখানে যে বিষয়টা বলে দেওয়া আছে, ওয়ার্কিং প্লেন, ওয়ার্কিং সারফেস হলো অর্থাৎ আমরা যেখানে আমাদের ইকুইপমেন্ট গুলো, ল্যাপটপই হোক বা আমাদের বই হোক বা অন্য কোনো ইকুইপমেন্টই হোক, রেখে কাজ করি, সেইটাই হলো ওয়ার্কিং ওয়ার্কিং সারফেস অথবা ওয়ার্কিং প্লেন। ওকে, এখন দ্য ইলুমিনেশন অফ ওয়াল ওয়ার্ক, এখানে আবার একটা জিনিস খেয়াল করেন, দ্য ইলুমিনেশন অফ ওয়াল ওয়ার্ক এরিয়া উইথিন এ বিল্ডিং শ্যাল বি মিনিমাম অফ 150 লাক্স। এখন আমরা যখন কোনো একটা বিল্ডিং এর, রেসিডেন্সিয়াল হোক, কমার্শিয়াল হোক বা ইন্ডাস্ট্রিয়াল হোক, যখন আমরা কোনো একটা বিল্ডিং এর ইলুমিনেশন বা লাইটিং সিস্টেম ডিজাইন করব, তাহলে এমন ভাবে ডিজাইন করব যে তার ওয়াল ওয়ার্ক এরিয়া, ওই বিল্ডিং এর যে সমস্ত এরিয়াতে কোনো না কোনো কাজ করা হয়, কোনো না কোনো কাজ করা হয়, যেমন আমাদের যে রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো থাকে, এটা প্রত্যেকটা রুমেই তো আমরা আসলে কোথাও না কোথাও কোনো কিছু রাখি বা খুঁজি বা হাঁটি, বা এরকম হাঁটাহাঁটি করা করি, তাই না? বা যদি কমার্শিয়াল বিল্ডিং হয়, যেমন কমার্শিয়াল বিল্ডিং যদি হয়, তাহলে দেখা যাবে একটা ফ্লোর, পুরো ফ্লোরই দেখা যায় কি হয় আমাদের টেবিল, একটা সারি সারি টেবিল থাকে, তাই না? অর্থাৎ তো যেখানে আমরা কাজ করি মূলত, সেই যে এরিয়াগুলোতে কাজ করি সেই এরিয়াগুলোতে মিনিমাম লাক্সের পরিমাণ 150 হইতে হবে, ওয়ার্ক এরিয়া। ওকে, যেমন আমি বলি, যেমন আমি বলি, এইটা আমি আরেকটা স্ক্রিনশট নেই। এখন এটা যদি আমাদের একটা কমার্শিয়াল বিল্ডিং মনে করেন, এটা আমাদের একটা কমার্শিয়াল ফ্লোর। ওকে, আমাদের এখানে একটা টেবিল আছে, এরকম ভাবে এখানে একটা টেবিল আছে। ওকে, এখানে বিভিন্ন জায়গায় টেবিল আছে, এখানে একটা টেবিল আছে, একই রকম ভাবে মনে করেন এখানে একটা টেবিল আছে। আঁকাগুলো ভালো হচ্ছে না, জাস্ট বোঝানোর জন্য। এই যে ওয়ার্কিং এরিয়া, এখানে আমরা কাজ করব, তাহলে এখানে আমরা কাজ করব, এখানে আমরা কাজ করব। এখন এই এরিয়াতে যদি কোনো কাজ না হয়, মনে করেন আমি একটা ভিন্ন কালার নেই, কারণ এই এরিয়াতে কোনো কাজ নাই, ওপেন স্পেস, ফ্রি স্পেস, এখানে কেউ কখনো কোনো কাজ করে না এরকম, তাহলে এই এরিয়াতে 150 মিনিমাম প্রয়োজন না। তো যেখানে আমরা অল ওয়ার্কিং এরিয়া, অর্থাৎ অল ওয়ার্কিং এরিয়াতে আমাদের মিনিমাম লাক্সের পরিমাণটা 150 হইতে হবে। ওকে, হ্যাঁ, তবে এরকম যদি হয় যে এখানে কেউ একজনকে ডেস্ক রেখে রেখে দিছে, বিভিন্ন অফিসে বিভিন্ন ধরনের ফাইলপত্র রাখার জন্য বিভিন্ন ডেস্ক থাকে, এখানে বিভিন্ন ধরনের ডেস্ক আছে, এখানে বিভিন্ন ধরনের ডেস্ক আছে এই সাইডে, তাহলে ওই ডেস্ক গুলো যে এরিয়াতে আছে সেই এরিয়াতে, অর্থাৎ ওয়ার্কিং এরিয়া, অল ওয়ার্কিং এরিয়া, অর্থাৎ আমরা যে এরিয়াটাতে কাজ করব সেই এরিয়াটাতে মিনিমাম লাক্সের পরিমাণ হইতে হবে 150 লাক্স। ওকে, এখন তারপর আমরা যদি এখানে আসি, এই পয়েন্টটাতে যেটা বলা আছে, তাহলে আমরা লাক্স অর্থাৎ কোন একটা ওয়ার্কিং এরিয়া লাক্সের পরিমাণটা আমরা জানলাম 150 হইতে হবে, এর কম হওয়া যাবে না। ওকে, এখন এখানে একটা বিষয় আছে আবার, সেটা হলো ইউনিফর্মিটি। যেমন আমরা কিন্তু ওই যে উপরে যখন দেখছিলাম তখন যে কমফোর্টনেস, কমফোর্টনেস মানে হলো একটা টার্ম হলো ইউনিফর্মিটি,
অর্থাৎ আমরা যে লাইটিং সিস্টেমটা ডিজাইন করব সেই লাইটিং সিস্টেমটা যাতে একটা ইউনিফর্মিটি মেনটেন করে। ওকে, যেমন আমি বলি, মনে করেন আমরা এখানে কাজ করি, এখানে আমাদের লাক্স অনেক বেশি, 450। ওকে, 450 লাক্স। বাট এর পাশে এখানে যে ওয়ার্কিং, এখানে হলো 50। ওকে, মনে করেন এখানে কোনো কিছু নাই, ফ্রি স্পেস, তাও এখানে অনেক কম, 50। এরকম যাতে না হয়, তাতে কি হবে, এখানে অনেক বেশি ব্রাইটনেস, এখানে অনেক অল্প হইলে এটা আমাদের চোখের জন্য ক্ষতিকর হবে। ওকে, ইউনিফর্ম না, ইউনিফর্ম না। ইউনিফর্মিটিটা কি? ইউনিফর্মিটিটা হলো কোনো একটা বিল্ডিং এর, কোনো একটা ওয়ার্কিং প্লেনের ম্যাক্সিমাম লাক্স এবং মিনিমাম দুইটা এম, একটা হলো এম আই আর একটা হলো এম ম্যাক্সিমাম, ওকে, এম এক্স ম্যাক্সিমাম লাক্স ডিভাইডেড বাই মিনিমাম লাক্স, অথবা মিনিমাম লাক্স ডিভাইডেড বাই ম্যাক্সিমাম লাক্স, এই দুটার একটা রেশিও, উপরে একটা নিচে একটা, এরকম আর কি। দেখি তো আমরা এখানে কিভাবে লিখছে। মিনিমামটা উপরে। ওকে, ডাইভার্সিটি ফ্যাক্টর মিনিমাম। ওকে, যেমন আমি যদি, অর্থাৎ আমরা যেখানে কাজ করতেছি, মনে করেন কোন একটা জায়গায়, এখানে আমাদের অনেকগুলো ল্যাম্প, টেবিল ল্যাম্প আছে। ওকে, আমরা যদি এখানে টেবিল ল্যাম্প রাখি, তাহলে টেবিল ল্যাম্পের এই এরিয়াটাতে আসলে লাইট অনেক বেশি হবে। ওকে, বাট এই এরিয়াতে যেহেতু টেবিল ল্যাম্প নাই, এই এরিয়াটাতে এটা যদি পুরো বিল্ডিং হয়, তাহলে এখানে কি হবে? সরি, আমার আঁকাটা এলোমেলো হয়ে যাচ্ছে। ওকে, এটা যদি আমার পুরো বিল্ডিংটা হয়, এটা যদি আমাদের একটা টেবিল হয়, তাহলে দেখা যাবে এখানে অনেক বেশি, এখানে অনেক কম। তার মানে কি, এই মিনিমাম, মনে করেন 50, আর ম্যাক্সিমাম হলো 500। তাহলে রেশিও করলে কত হবে? 0.1। ওকে, 0.1। এটা হওয়া যাবে না, এত কম হওয়া যাবে না, যদি এটা স্পেশাল কেস ব্যতীত। যেমন এটা একটা স্পেশাল কেস। আমি আর একটু সহজ করে বলতেছি, যে ওয়ার্কিং, where work take place over the whole utilization area, general illumination, uniformity, diversity of ratio maximum to minimum not less than 0.7। অর্থাৎ আমরা যে, আমরা মনে করেন কোন একটা অফিসে কাজ করতেছি। ওকে, কোন একটা অফিসে কাজ কাজ করতেছি, সেই অফিসে, এটা হলো একটা অফিস, অফিসগুলোতে কি থাকে, সিলিং ল্যাম্প থাকে, তাই না? সিলিং লাইট, এরকম সিলিং লাইট থাকে। ওকে, সো অফিস, এখানে যেহেতু সিলিং লাইট আছে, এখানে সিলিং লাইট আছে, এখানে স্বাভাবিকভাবে এটার নিচে যে টেবিলটা থাকবে, সেখানে কি হবে, এটার নিচে যে টেবিলটা থাকবে, সেখানে স্বাভাবিকভাবে একটু লাইটের পরিমাণটা বেশি হবে। ওকে, এই টেবিলটার নিচে যে লাইটটা থাকবে, সেখানে কি হবে, যে টেবিল, এই টেবিলের উপরে লাইটটা একটু বেশি থাকবে। ওকে, বাট এই এরিয়াতে যেখানে লাইট নাই, ওকে, যে যে এরিয়াটাতে মনে করেন লাইট নাই, এই এরিয়াটাতে লাইট নাই, এইখানে লাইট নাই, এই এরিয়াটাতে ধরো লাইট ব্রাইটনেস একটু কম হবে, এই এরিয়াতে ব্রাইটনেস একটু কম হবে, এটাকে মিনিমাম হবে। এখানে ঠিক এই জায়গাটায় বলা আছে, এখানে যে ব্রাইটনেস, এই ব্রাইটনেসটাকে যদি বলি আমি এক্স, আর টেবিলের উপরে যে ব্রাইটনেস আছে, এই ব্রাইটনেসটা থেকে যদি বলি ওয়াই, তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু 0.7 হইতে হবে। ওকে, 0.7। এখানে কি বলা আছে, শ্যাল নট বি লেস দেন 0.7, অর্থাৎ 0.7-এর চেয়ে কম হইতে পারবে না, 0.7-এর চেয়ে কম হইতে পারবে না। তার মানে এখন কি দাঁড়াইলো, 0.7-এর চেয়ে যদি কম হইতে না পারে, তাহলে মনে করেন আমার কোনো একটা, আমার এই যে টেবিলের উপরে, আমার যে লাক্সের লেভেল, সেই লাক্সের লেভেল যদি 100 হয়, এবং এটা যদি 0.7-এর চেয়ে কম, ধরে নিলাম 0.7, তাহলে এই এরিয়াটাতে আমার লাক্সের লেভেল কত হইতে হবে? 70 হইতে হবে। যদি এখানের যে 70 হয়, তাহলে এটা হবে কত, ডিভাইডেড করলে 0.7। যদি এখানে 70-এর যে কম হয়, 50, এখানে মনে করেন 50, তাহলে এখানে হলো 100, এখানে 100, এখানে 50, রেশিও করলে কত হবে? 0.5, সহজ হিসাব, তাই না? 0.5, 0.5। আমি এমন ভাবে লাইটিং সিস্টেমটা ডিজাইন করলাম, রেসিডেন্সিয়াল বিল্ডিং হোক, আমি কমার্শিয়ালের এক্সাম্পল দিচ্ছি, যাই হোক, কারণ রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলোতে আমরা আসলে লাইট গুলো সেট করি ওয়ালের উপরে। ওকে,
সো ওয়ালের নিচে অন্য মাঝখানে যে ওয়ালের নিচেই হোক, এখানে যদি ওয়াল হয়, এখানে যে ল্যাম্পের ইন্টেন্সিটিটা থাকবে, এখানে মাঝখানে যে ইন্টেন্সিটিটা থাকবে, এই দুইটা রেশিও 0.7 এর কম হইতে পারবে না। যেমন এখানে যদি 50 হয়, এখানে যদি 100 হয়, আমি রেশিও করলে কত হইলো? 0.5। তার মানে আমি বিএনপিসির এই রুলস মেনটেন করতে পারলাম না, তার মানে আমার লাইটিং ক্যালকুলেশনটা সঠিক হয় নাই। ওকে, সো লাইটিং ক্যালকুলেশনটা এরকম ভাবে করতে হবে যাতে ওই রেশিওটা এই মিনিমাম ব্লিক ম্যাক্সিমাম, মিনিমাম অবলিক ম্যাক্সিমাম রেশিওটা 0.7 এর চেয়ে বেশি হয়, কম যাতে না হয়। ওকে, এই জিনিসটা আমরা মেনটেন করব। তবে হ্যাঁ, এখানে আবার দেখেন, দ্য ডাইভার্সিটি রেশিও ডাজ নট হাউএভার টেক ইনটু অ্যাকাউন্ট। অর্থাৎ ডাইভার্সিটির এটা মেনটেন করতে হবে না। কখন হবে না? যদি স্পেসিফিক টাস্ক, স্পেসিফিক টাস্ক বলতে কি বোঝাচ্ছে? স্পেসিফিক টাস্ক বলতে বোঝাচ্ছে কখন আমাদেরকে এটা মানতে হবে না, ডাইভার্সিটির যে 0.7 ইউনিফর্মিটি, এটা কখন আমাদের মানতে হবে না। না মানারও কিছু রুলস আছে। যেমন আমি বলি, আমরা যদি আমার মোবাইল বা ল্যাপটপ কোনো কিছু, বিশেষ করে ঘড়ি যদি আমরা মেরামত করাইতে যাই, তাহলে ওদের দোকানে আমরা যা দেখবো, ওরা টেবিলের উপরে একটা টেবিল ল্যাম্প নিয়ে বসে। এখানে হলো একটা টেবিল, এই টেবিল ল্যাম্পের উপরে তারা কি করে, এখানে একটা টেবিল ল্যাম্প থাকে, এখানে একটা টেবিল ল্যাম্প, এখানে বসে কাজ করে। এটা হলো একটা স্পেসিফিক কাজ। ওকে, সো এখানে বসে যেহেতু ওরা এখানে কাজ করে, এখানে দেখা যাবে লাক্সের পরিমাণটা হলো 100। একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, 100। কারণ কি? কারণ হলো এখান থেকে লাশ আসতেছে, এটা এখান থেকে ল্যাম্পটা এখানে আসতেছে 100। কিন্তু এখানে যে আলো, এখানে যে এরিয়াটা আছে, এই এরিয়াটাতে লাক্সের লেভেল দেখা যাবে 20। কেন 20? কারণ এই লাইটের আলোটা এখানে আসলে খুব বেশি আসতেছে না। এখানে যেটা আসতেছে সেটা হলো এই বিল্ডিং এর যে, এখানে মনে করেন এই ওয়ালে একটা লাইট দেওয়া, অথবা এর মধ্যে যে সিলিং, সিলিং লাইট দেওয়া, সিলিং লাইট থেকে এখানে আসতেছে। এখন সিলিং লাইট থেকে এখানেও আসতেছে, সিলিং লাইট থেকে এখানেও আসতেছে, আবার এখানে একটা টেবিল ল্যাম্পও আছে। তার মানে কি, এখানকার ব্রাইটনেসটা অনেক বেশি হবে। এখানকার ব্রাইটনেসটা যদি ধরে নিলাম 100, এবং এখানকার ব্রাইটনেস হলো 20, তাহলে আমরা রেশিও করলে কত হবে? মিনিমাম বাই, আমরা বিএনপিসি তে দেখছি এটা মিনিমাম বাই ম্যাক্সিমাম। কত হলো? এটা 0.2 হলো, 0.2 হলো। এক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেবল। এক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেবল কেন? কারণ হলো এটা আসলে একটা স্পেসিফিক টাস্ক, স্পেসিফিক। এখানে আমরা রেডিও মেরামত করি, বা ঘড়ি মেরামত করি, বা কম্পিউটার মেরামত করি, বা ল্যাপটপ মেরামত করি। টেবিলের উপর বিশেষ করে ঘড়ি এবং ল্যাপটপের দোকান দেখবেন এই জিনিসগুলো থাকে। ওকে, এরা একটু বেশি এই যে একটা টেবিল ল্যাম্প ইউজ করে। সো এইটা হলো এক্সেপশন। এটা হলো কি? এক্সেপশন। এটা বাদ দিয়ে আমরা যদি এই যে এটা যে স্পেসিফিক টাস্ক, এগুলো যদি বাদ দেই, এগুলো বাদ দিয়ে যদি আমরা, অর্থাৎ আমরা যদি, আমি আবারও বলি, এই এক্সেপশন গুলো বাদ দিয়ে আমরা যদি করি, মানে কোনো একটা কমার্শিয়াল বিল্ডিং বা কোনো একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এ যদি আমরা লাইটিং সিস্টেমটা ডিজাইন করি, তাহলে আমাদেরকে এমন ভাবে ডিজাইন করতে হবে যে কোনো পয়েন্টে ইউনিফর্মিটিটা 0.7 হইতে হবে। 0.7 এর যে কম হইতে পারবে না। অর্থাৎ আমার যে টেবিল আছে, এই টেবিলের উপরে যে লাইটটা পড়তেছে, সেটা লাক্স যদি 100 হয়, তার হচ্ছে ওই ওই রুমের বা ওই বিল্ডিং এর কোনো একটা কর্নারে, যেখানে কোনো কাজ হচ্ছে না বা কিছু, সেখানে হইতে হবে কত? 70। তাহলে কি হবে? আমাদের মিনিমাম, মিনিমাম ডিভাইডেড বাই ম্যাক্সিমাম 100, 100 কত হয়? 0.7। ওকে, এরকম হতে হবে। এখন এটা যদি 200 হয়, এখানে যে লাক্সটা আসতেছে, লাক্সটা যদি 200 হয়, তাহলে কি হবে? এখানে যদি 200 হয়, তাহলে লাইটিং সিস্টেম বা এমন ভাবে ডিজাইন করতে হবে, এটার গ্যাপ যে এরিয়াটা আছে এখানে সব জায়গাতে কমপক্ষে মিনিমাম 7 দুগুণে কত? 14, 140। ওকে, এখানে 140, এখানে 200 হলে এখানে 140 হইতে হবে। তাহলে 140 ডিভাইডেড বাই 200। ওকে, তাহলে কত হলো? 0.7। যে বেশি হইতে পারবে কিন্তু কম হইতে পারবে না। ওকে, আশা করি আপনারা ইউনিফর্মিটি রেশিওটা বুঝতে পারছেন। এরপরও যদি বুঝতে না পারেন, আমার সাথে যোগাযোগ করেন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট চ্যানেলের মাধ্যমে, আমি রেসপন্স করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর আরো কিছু ফ্যাক্টর আছে এখানে, আমরা যখন লাইটিং ক্যালকুলেশন করব। এই যে লাইটিং ক্যালকুলেশন, এখন আমরা এখানে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে আমরা কি শিখলাম, এখান থেকে আমরা শিখলাম আমাদের যে বিল্ডিং গুলো থাকবে, যে রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল যাই হোক, সেখানের ওয়ার্কিং এরিয়ার মিনিমাম লাক্স 150 হইতে হবে,
এবং লাক্সের এই ডিজাইনটা, লাইটিং এর ডিজাইনটা এরকম হইতে হবে যাতে ইউনিফর্মিটি রেশিওটা, অর্থাৎ মিনিমাম বাই ম্যাক্সিমাম ইউনিফর্মিটি রেশিওটা 0.7 এর কম না হয়। বেশি হইতে পারবে, কম হইতে পারবে না। তবে হ্যাঁ, যদি কোনো স্পেসিফিক পারপাস হয়, যেমন আমরা ল্যাপটপ মেরামত করার বা মোবাইল মেরামত করার বা ঘড়ি মেরামত করার যে সবগুলো থাকে, ওরা টেবিলের উপর যে আলাদা টেবিল ল্যাম্প নেয়, সেক্ষেত্রে এটা ব্যতিক্রম হইতে পারবে। ওকে। এখন তো আমরা এই এই জিনিসগুলো, এইগুলো কি কন্ডিশন, এই কন্ডিশন গুলো ফুলফিল করে আর কি করতে হবে, আমাদের লাইটিং ডিজাইনটা করতে হবে, তাই না? এখন লাইটিং ডিজাইন করতে হলে কি আমাদের কিছু ক্যালকুলেশন করতে হবে, সেটা হলো লাইটিং ক্যালকুলেশন। লাইটিং ক্যালকুলেশনের জন্য আমরা কি করবো, লুমেন মেথড অনুযায়ী লাইটিংটা আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, ক্যালকুলেশন করব। এখন এই ক্যালকুলেশনটা আমি আসলে একটু পরে দেখাবো সেকেন্ড লেকচারটাতে। তার আগে আরো কিছু কন্ডিশন আছে, ওই কন্ডিশন গুলো আমরা ফুলফিল করে নিব। যখন আমরা যখন ক্যালকুলেশন করব, তখন এই ক্যালকুলেশন করার সময় আমাদের যে বিল্ডিংটা থাকবে, প্রত্যেকটা বিল্ডিং এরই কি, প্রত্যেকটা বিল্ডিং এরই কি থাকে, প্রত্যেকটা বিল্ডিং এরই, যেমন কমার্শিয়াল বিল্ডিং এর কথা যদি চিন্তা করি, তাহলে কি থাকে, একটা সিলিং থাকে, সিলিং এ ওয়াল থাকে, তাই না? তারপর আবার কি থাকে, ফ্লোর থাকে, তাই না? তিনটা পার্ট থাকে, ফ্লোর, সিলিং, ফ্লোর, ওয়াল। ওকে, সো এখানে দেখেন তিনটা রেশিও দেওয়া আছে। এটা বলে রিফ্লেকশন ফ্যাক্টর। ওকে, লাইটিং ডিজাইনার এই জিনিসগুলো আমাদেরকে জানতে হয়। রিফ্লেকশন ফ্যাক্টর, এই রিফ্লেকশন ফ্যাক্টর গুলো কি, সিলিং, ওয়াল এবং ওয়ার্কিং প্লেন। ওয়ার্কিং প্লেন আমি বলছিলাম কি, ফ্লোর। অর্থাৎ ফ্লোর মানেই তো যেটা, আমরা যদি ফ্লোরে বসে কাজ করি তাহলে ফ্লোর, আর যদি টেবিলের উপর বসে কাজ করি তাহলে যে টেবিলের উপর থেকে যে রিফ্লেকশন হবে সেটা। সেই রিফ্লেকশন রেশিওটা কত, 0.7, 0.5, 0.3 রিফ্লেকশন রেশিও। আর এটা হলো কিসের জন্য, রেসপেক্টিভ শ্যাল বি ও ইউজ ফর অফিস। অর্থাৎ আমরা যদি কোনো একটা অফিসের লাইটিং ক্যালকুলেশন করি, তাহলে আমরা এই অফিসের সিলিং, ওয়াল এবং ওয়ার্কিং প্লেনের যে রিফ্লেকশন রেশিও, সেটা আমরা 0.7, 0.5, 0.3 ইউজ করব। ওকে। এখন অফিস বিল্ডিং ব্যতীত, অফিস ছাড়া অন্য যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল হোক বা অন্য যে কোনো ধরনের বিল্ডিং হোক, সেক্ষেত্রে আমরা যে সিলিং, ওয়াল এবং ওয়ার্কিং প্লেনের যে রিফ্লেকশন রেশিওটা ইউজ করব, সেটা হলো 0.7, 0.5, 0.1। অর্থাৎ ওয়ার্কিং প্লেনের রিফ্লেকশনটা এখানে কমে গেছে, বাকি সবাই ঠিক আছে, 0.7, 0.5, 0.3 ও অফিসের ক্ষেত্রে। আর অফিস ছাড়া অন্য যে কোনো প্রিমিসাইজ, মানে রেসিডেন্সিয়াল বিল্ডিং বা কোনো, ওকে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, সেক্ষেত্রে আমরা 0.7, 0.5 এবং 0.1 ইউজ করব। ওকে। এরপরেও এটা তো এখানে একটা কমন জিনিস দিচ্ছে, এটা আমরা এটা ইউজ করবো, একটা গাইডলাইন। এর বাইরেও আরো এখানে বিভিন্ন ওয়ালের বিভিন্ন ক্যাটাগরির উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের রিফ্লেকশন রেশিওতে আছে। আমরা আসলে এত জটিল ক্যালকুলেশনে যাব না। আমরা সহজে এখানে যেটা দেওয়া আছে একটা বিএনবিসির গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী ক্যালকুলেশন করবো। অর্থাৎ যদি কমার্শিয়াল বিল্ডিং হয় তাহলে আমরা 0.7, 0.5, 0.3 ইউজ করবো। আর যদি কোনো রেসিডেন্সিয়াল বা অন্য কোনো ইস্যু হয়, তাহলে আমরা 0.7, 0.5 ওয়ান ইউজ করবো। এটা আমরা যখন ক্যালকুলেশন করব তখন আমরা এই জিনিসটা ইউজ করব। এটা আমরা বিএনবিসি তে যখন অনেকে কেউ যদি পড়ে থাকেন, তাহলে হয়তো ভাবতে পারেন যে এই জিনিসগুলোর কাজে কি লাগে। এটা আসলে লুমেন লুমেন মেথডে ক্যালকুলেশনের সময় এই জিনিসটা কাজে লাগে। আমরা যখন ক্যালকুলেশন করব তখন এই জিনিসটা আমরা ইউজ করব। ওকে। আচ্ছা, এর বাইরেও আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে। যেমন আমরা যে লাইট গুলো ইউজ করব, যেমন আর্টিফিশিয়াল লাইট টু সাপ্লিমেন্ট টু ডে লাইট। অর্থাৎ আমাদের বাসা বাড়িতে অনেক সময় এরকম হইতে পারে যে আমরা যদি জানালা খুলে রাখি তাহলে বাহির থেকে আলো আসে। সেক্ষেত্রে হয়তো আমাদের আর লাইট ইউজ করতে হয় না। অর্থাৎ আমাদের যে ইলেকট্রিক্যাল লাইট, সেই ইলেকট্রিক্যাল লাইট হয়তো ইউজ করতে হয় না। এই ডে লাইট দিয়ে আমাদের কাজ চলে যায়। তবে ডে লাইটের পরিমাণ যদি কখনো কমে যায়, ডে লাইটের পরিমাণ তো আস্তে আস্তে কমতে থাকে হয়তো, তাই না? বিশেষ করে বিকালের দিকে, বিকালের দিকে বা একবারে সকালের দিকে, ভোরের দিকে একটু কম থাকে, আবার বিকালের দিকে একটু কম 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 থাকে, অর্থাৎ সূর্যের ইন্টেন্সিটির উপর ভিত্তি করে। যাই হোক, আমরা যে এরিয়াটার জন্য লাইটিং ক্যালকুলেশনটা করব, সেই এরিয়াতে যদি ডে লাইট থাকে তো গুড। বাট ডে লাইট যদি না থাকে বা ডে লাইটের ইন্টেন্সিটি যদি একটু কমে যায়, অর্থাৎ ডে লাইট যে 150, এর আগে আমরা দেখছিলাম যে আমাদের কোনো একটা বিল্ডিং এর, যে কোনো বিল্ডিং এই হোক, পার্কিং এরিয়ার লাক্সের পরেও 150-এর কম হইতে পারবে না। ওকে। এখন ডে লাইটের মাধ্যমে যদি 150-এর বেশি লাক্স ব্যবস্থা করা যায়, সেক্ষেত্রে আমার আর ইলেকট্রিক্যাল ল্যাম্পের সুইচ অন করার প্রয়োজন নেই, আমি ওই ডে লাইট দিয়েই কাজ করতে পারবো। সেটা নির্ভর করবে অবশ্য কাজের উপরে, বিভিন্ন এরিয়ার উপরে। আমরা লাক্স, বিভিন্ন এরিয়াতে বিভিন্ন রকম লাক্স দেওয়া আছে, সেটা আমরা পরে দেখবো। পরে দেখবো বলতে এই যে আমরা যে এখানে দেখেন রিকমেন্ডেড ভ্যালু অফ ইলুমিনেশন রেসিডেন্সিয়াল বিল্ডিং।
অর্থাৎ বিভিন্ন রেসিডেন্সিয়াল বিল্ডিং এ যে দেখেন 70, এখানে আবার 250, এখানে 200, কিচেনে ডাইনিং রুমে 150। এখন কিচেন এর কথায় নিয়ে আসি। যেমন মনে করেন কোন একজনের কোন একটা বাসার কিচেনটা হলো এরকম যে দক্ষিণমুখী। ওকে, তো দক্ষিণমুখী হলে কি সূর্যের আলো আসবে, যে দুপুরবেলা যখন রান্না করে তখন সূর্যের আলোটা যদি পুরোপুরি আসে এবং পর্যাপ্ত লাক্সের পরিমাণটা যদি 250 হয়, তাহলে আমাদের আসলে আর ওখানে ওই রান্নাঘরের ওই কাজ করার জন্য ইলেকট্রিক্যাল যে লাইট গুলো আছে ওই লাইট গুলো ইউজ করার প্রয়োজন নাই। বাট যদি এখন দক্ষিণমুখী, রান্নাঘরটা দক্ষিণমুখী, বাট সকালবেলা কাজ করতেছি, এখন সকালবেলা সূর্য যখন উদিত হয় তখন তো আসলে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত হয়, সেক্ষেত্রে হয়তো লাক্সের পরিমাণটা 200 হবে না, আরো 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 কমে যাবে। অর্থাৎ সূর্যের দিন হওয়ার কারণে তাও কিছুটা তো আলোকিত থাকবেই, বাট হয়তো 200 লাক্স, লাক্সের পরিমাণ হয়তো 200 হবে না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ওই ইলেকট্রিক্যাল ল্যাম্প, সেই ল্যাম্প গুলো ইউজ করতে হবে। একই রকম ভাবে আমরা যখন আমরা যদি বিকাল বেলা রান্না করি, তাহলে তখন সূর্য হয়তো পশ্চিম দিকে হেলে যায়। ওকে, তখন লাক্সের পরিমাণটা কি হবে, 200 যে কমে যাবে। সেক্ষেত্রে আমরা ইলেকট্রিক্যাল সুইচ অন করে ল্যাম্প ইউজ করব। বাট যদি একেবারে দুপুরবেলা হয়, সে দুপুরবেলা এবং সূর্যের আলোটা যদি পুরোপুরি আসতে পারে, হয় এবং লাক্সের পরিমাণ যদি বেশি হয়ে যায়, তাহলে আমরা ইলেকট্রিক্যাল ল্যাম্প ইউজ করার প্রয়োজন নাই। এখন আমরা তো আসলে লাক্স ওরকম মেজার করি না, তাই না, যে আমাদের রান্নাঘরে কত লাক্স আসতেছে বা কি, এটা আসলে নির্ভর করে যে কাজ করবে রান্নাঘরে তার তার উপরে। ওকে, আমি একটা এক্সাম্পল দিলাম, এক্সাম্পলটা মূলত এই কারণেই যে সকালবেলা যে এখানে এখানে যেটা বলছে যে ডে লাইটের পরিমাণটা যদি কমে যায়, ওকে, ডে লাইটের পরিমাণটা যদি 150-এর কমে যায়, তো ডে লাইনটা সকালবেলা একটু কম থাকবে যদি সেটা দক্ষিণমুখী হয়। আবার কিচেনটা যদি পূর্বমুখী হয়, তাহলে পূর্বমুখী জানালা খুলে দিলে দেখা যাবে যে অনেক আলো আসতেছে। ওকে, সেক্ষেত্রে হয়তো অন্য লাইট, ইলেকট্রিক্যাল লাইট ইউজ ইউজ করার প্রয়োজন নাও হইতে পারে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন এই জিনিসটা। আচ্ছা, এখন এই যে লাক্সের বাইরে আরো কিছু ইস্যু আছে। এখন যে লাক্সটা আমরা যে ল্যাম্প গুলো ইউজ করবো, সেই ল্যাম্প গুলো আসলে আমাদের ওয়ার্কিং প্লেন থেকে কতটুকু উপরে, বা একটা লাইট থেকে আরেকটা লাইট কতটুকু ডিস্টেন্স হবে। ওকে, এখন আমরা তো এর আগে আসলে আমরা আমরা শিখছি যে আমাদের ওয়ার্কিং প্লেনটা আসলে কি। আমাদের ওয়ার্কিং প্লেনটা হলো আমরা যেখানে কাজ করব, অর্থাৎ আমরা যে এরিয়াটাতে আমরা যে টেবিলে কাজ কাজ করব। দেখুন, আমরা যদি রান্নাঘরে কাজ করি, তো রান্নাঘরে কাজ করার সময় অনেকে আছে ফ্লোরে বসে কাজ করে। ওকে, ফ্লোরে ফ্লোরে বসে কাজ করে। এবং রান্নাঘরে যখন ফ্লোরে বসে কাজ করে, তাহলে ওই ফ্লোরটাই হবে কি রান্নাঘরের ওয়ার্কিং প্লেন। রান্নাঘরের ওয়ার্কিং প্লেনটা কি হবে, ওই ফ্লোরেই হবে রান্নাঘরের ওয়ার্কিং প্লেন। আবার রিডিং রুমে আমরা টেবিলে বসে পড়াশোনা করি, সো টেবিলটাই হবে কি আমার ওয়ার্কিং প্লেন। অনেকে আছে বিছানায় বেডে বসে পড়াশোনা করে, তাহলে ওর জন্য ওই যে বেডে বসে যে পড়াশোনা করে বা কোনো কিছু করে, তখন ওই বেড হবে তার জন্য, ওই বিছানাটাই হবে তার জন্য কি ওয়ার্কিং প্লেন। ওকে, সো এই ওয়ার্কিং প্লেন থেকে এর জন্য 1.5 মিটার থেকে 2 মিটার হাইট হইতে হবে। ওকে, মাউন্টিং হাইট হলো আমি যে টেবিলে বসে কাজ করতেছি ওই টেবিলের উপরে, এটা 1.5 থেকে 2 মিটার হাইট এর ভিতরে হইতে হবে। ওটা আমার যে টেবিলে বসে কাজ করতেছি, অর্থাৎ আমার যদি আমার একটু সুন্দর করে যদি দেখাই, এটা যদি আমার টেবিল হয়, তাহলে আমার লাইটটা যে উপরে আমি যেখানে যে সিলিংটাতে দিব বা ওয়ালেই দিই, এই যে হাইট, আমার যে টেবিল থেকে যে হাইট, সেই হাইট এটা কত হইতে হবে, 1.5। 1.5 থেকে 2, এর বেশি হইতে পারবে না। 1.5 থেকে 2 মিটার হাইটে আমার ল্যাম্পটা থাকতে হবে, এখানে হলো আমার ল্যাম্প। ওকে, সেটা ওয়ালেই হোক বা সিলিং এ হোক, যে যেখানে হোক, আমি যেখানে কাজ করব, যে ওয়ার্কিং প্লেন থেকে 1.5 অথবা 2। এখন এটা আমার টেবিল। ওকে, এটা মনে করেন আমার টেবিল, সো টেবিল থেকে 1.5 2। এখন কেউ যদি ফ্লোরে বসে কাজ করে, আমি একটু অন্য কালার নেই, মনে করো এটা ফ্লোর, আমি যেটা বলছি যে রান্না করে কেউ যদি ফ্লোরে বসে কাজ করে, তাহলে ওই ফ্লোরে বসে যদি কাজ করে, যে সেই ফ্লোর থেকে ল্যাম্পের হাইটটা এই 1.5 থেকে টু টু হইতে হবে। এখন অনেকে হয়তো ভাবতে পারেন যে আমাদের যে বিল্ডিং গুলো থাকে, বিল্ডিং গুলো তো আসলে 3 মিটার, আমরা ফ্লোর থেকে রুফ গুলো 3 মিটার হয়, সেক্ষেত্রে ল্যাম্প গুলো কি করতে হবে, সেক্ষেত্রে ওই যে সাধারণত ল্যাম্প গুলো ওয়ালে যে আমরা দেই, সেক্ষেত্রে 1.5 বা 2 মিটার হয়। এখন কেউ যদি আসলে ওই সিলিং এ দিতে চায় ল্যাম্প, সিলিং এ দিলে সেক্ষেত্রে আসলে 3 মিটার হয়ে যাবে হাইটটা, সেক্ষেত্রে হয়তো
ল্যাম্পের ইন্টেন্সিটিটা এখানে বাড়ানোর জন্য, ল্যাম্পের ইন্টেন্সিটি এখানে বাড়ানোর জন্য হাই ওয়াটের, হাই পাওয়ারই লাইট, হাই পাওয়ারই লাইট ইউজ করতে হবে। ওকে, অথবা সিলিং থেকে আমাদের ল্যাম্পটাকে এভাবে ঝুলিয়ে দিতে হবে। ওকে, মূল বিষয়টা হলো বিএনবিসি রুলস অনুযায়ী এরকম, যে আমি এখানে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, যে মাউন্টিং হাইট শুড বি বিটুইন 1.5 to 2 অ্যাবভ দ্য ওয়ার্কিং প্লেন। টেবিলে বসে কাজ করলে ওই টেবিল থেকে 1.5 অথবা 2 এর ভিতরে হতে হবে, এবং ফ্লোরে বসে কাজ করলে ফ্লোর থেকে 1.5 থেকে 2 মিটার এর ভিতরে হতে হবে। এখন সেটা 1.5 থেকে 2 মিটার কিভাবে আনবেন আপনি, এভাবে ঝুলিয়ে আনবেন, বা এটা তো এভাবেই তো আনতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নাই। এখন আমাদের তো আসলে ওরকম সিলিং এ যে লাইট গুলো থাকে, বিশেষ করে রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলোতে তো আসলে ওয়ালেই থাকে লাইট, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1.5 বা 2 হয়তো মেনটেন হয়, সেটা সমস্যা হয় না, বরং এই ক্ষেত্রে আরো অনেক ক্লাসিক হয়ে যায় আর কি, অনেক হাইট হয়তো দেখা যায় 1.5, এই গ্যাপটা একটু বেশি, 1.5 থেকে হাফ মিটারের একটা গ্যাপ আছে। কারণ টেবিলের হাইট তো আসলে 1 মিটার, ঠিক 1 মিটারের কাছাকাছি বা একটু কম হয়। তো এটা হলো বিএনবিসির গাইডলাইন, আমরা এই গাইডলাইনটা ফলো করার জন্য চেষ্টা করবো আর কি। ওকে, এবং একটা লাইট থেকে আরেকটা, সরি, লাইট হলো মাউন্টিং হাইট। এখন আমরা যদি একটা লাইট থেকে আরেকটা লাইটের দূরত্বটা কত হবে, এখন একটা লাইট থেকে আরেকটা লাইটের যে সেপারেশন, এই যে ওয়ার্কিং প্লেন উইথ সেপারেশন, সেপারেশন মানে হলো একটা লাইট থেকে আরেকটা লাইটের দূরত্ব। এখন এই সেপারেশনটা নিয়ে একটু ইস্যু হলো, যে আমরা যে রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলোতে কাজ করি, রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলোতে এরকম যে 4টা ওয়াল আছে, 4টা ওয়াল, আমরা হয়তো এই ওয়ালে একটা দেই বা এই ওয়ালে একটা দেই, আর তো আমরা সাধারণত 3টার বেশি দেই না, বা দেওয়া হয়তো একটু চাপ হয়ে যায়, 3টাই দেই। এখন এই রেসিডেন্সিয়াল বিল্ডিং ক্ষেত্রে তো আসলে এরকম 2 মিটার বা 3 মিটার এভাবে আসলে মেনটেন করাটা একটু টাফ হয়ে যায়, এটা কারণ রুমের সাইজ যদি ছোট হয় তাহলে দেখা যায় একটু কাছে হয়ে গেছে, বা রুমের সাইজ যদি একটু বড় হয় তাহলে হয়তো একটু বেশি হয়ে গেছে। এ, একটা লাইট থেকে আরেকটা ল্যাম্পের এই ডিস্টেন্সটা, ইয়ার ডিস্টেন্সটা, কারণ লাইট তো আসলে এইভাবে ঘুরে 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 আসবে এরকম। ওকে, ইয়ার ডিস্টেন্স রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো তো আসলে এতটা ক্যালকুলেট করে করা যায় না, বাট কমার্শিয়াল বিল্ডিং গুলো নিয়ে যখন আমরা কাজ করব তখন আমরা ঠিক ক্যালকুলেশন করে করে দিব। আমি যখন কমার্শিয়াল বিল্ডিং এর একটা এক্সাম্পল দিব তখন এই ক্যালকুলেশন করব। আমি যখন লাইটিং লুমেন নিয়ে ক্যালকুলেশন করব তখন আমি ওই কমার্শিয়াল একটা বিল্ডিং এর, মনে করো কমার্শিয়াল এরকম একটা বিল্ডিং 20 মিটার বাই 10 মিটার। ওকে, সো আমি এখানে একটা ল্যাম্পের লুমিনারি দিলাম, এখানে একটা লুমিনারি দিলাম, এখানে একটা লুমিনারি দিলাম। এটা একটা এক্সাম্পল, যদিও এটা ইকুয়াল হচ্ছে না আসলে। যখন আমি অটোক্যাডে কাজ করে আপনাদেরকে দেখাবো তখন ইকুয়াল করার চেষ্টা করবো আর কি। অর্থাৎ এই ল্যাম্প থেকে এই ল্যাম্পের সেন্টার পয়েন্ট থেকে এই ল্যাম্পের সেন্টার পয়েন্ট একটু ভিন্ন কালার নিলে মনে হয় তো ভালো হবে। এগুলো হলো আমার টেবিল। সো এই পয়েন্ট সেন্টার থেকে এই পয়েন্ট, এটা সেন্টার থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা কত হইতে হবে, 2 থেকে 3 মিটার হইতে হবে। ওকে, এই ডিস্টেন্সটা 2 থেকে, একটা একটা লুমিনারি থেকে আর একটা লুমিনারির ডিস্টেন্সটা 2 থেকে 3 মিটার হইতে হবে। ওকে, থ্রি 2 থেকে 3 মিটার হইতে হবে। তবে এরকম যেন না হয় এখান থেকে এটার দূরত্ব 3 মিটার, আবার এখান থেকে এটার দূরত্ব 2 মিটার, এরকম যেন না হয়। আমরা ইকুয়াল ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করব। ওকে, আমরা যেমন এখান থেকে এটা যদি 3 মিটার হয় তাহলে এই ওয়াল থেকে এটা সেন্টার 1.5 হবে। ওকে, একই রকম ভাবে এখান থেকে এটা যদি 3 মিটার হয় তাহলে এটা সেন্টার থেকে এটা সেন্টার 1.55 হবে। আমরা যখন ডিটেলস ক্যালকুলেশন করব লাইটিং কমার্শিয়াল বিল্ডিং এর জন্য, তখন আমরা এই জিনিসটা একটু সুন্দর করে শিখতে পারবো। এখন শুধু বিএনবিসি তে যে ইনফরমেশন গুলো দিচ্ছি সেই ইনফরমেশন গুলো নিয়ে একটু আলোচনা করার জন্য আপনাদেরকে একটু দেখাইলাম যে 2 মিটার থেকে 3 মিটার কি হয়, কিভাবে হয়, কিভাবে। ওকে, 2 থেকে 3 মিটার। তাহলে আমরা এখান থেকে আজকে কি শিখলাম, আজকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হলো, আমরা যে বিল্ডিং গুলোর জন্য বা যে প্রিমিসাইস বলি, যে প্রিমিসাইস এর জন্য আমরা যে লাইটিং সিস্টেমটা ডিজাইন করব সেখানকার লাক্সের পরিমাণ মিনিমাম 150 হইতে হবে, এবং ইউনিফর্মিটি রেশিও, অর্থাৎ ওই বিল্ডিং এর মধ্যে যে প্রিমিসাইস, যে ঘর, যে রুম, অর্থাৎ রুম ও সেটার মিনিমাম এবং ম্যাক্সিমাম লাক্সের রেশিওটা হোক 0.7 এর চেয়ে কম হইতে পারবে না, এর চেয়ে বেশি হইতে পারবে, কম হইতে পারবে না।
তবে হ্যাঁ, এক্সেপশন আছে যদি স্পেসিফিক কোনো কাজ হয়, যেমন আমরা যদি যেমন আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে যারা ঘড়ি মেরামত করে বা মোবাইল মেরামত করে, যারা ওই যে আলাদা একটা টেবিল ল্যাম্প ইউজ করে, সেটা হলো এক্সেপশন। ওকে। এর বাইরে আরো কিছু ইনফরমেশন আমরা যেটা শিখলাম সেটা হলো যে আমরা যখন লাইটিং ক্যালকুলেশন করব তখন আমাদের যে ক্যালকুলেশন যে কিছু রিফ্লেকশন কোফিসিয়েন্ট নিতে হয়, সেই রিফ্লেকশন কোফিসিয়েন্ট গুলো এখানে দিয়ে দেওয়া আছে। অফিসের জন্য বলা আছে 0.5, 0.7, 0.5, 0.3। এবং অফিস ছাড়া অন্য যে কোনো প্রিমিসেস, সেটা রেসিডেন্সিয়াল হইতে পারে বা অন্য যে কোনো হইতে পারে, হসপিটাল বা অন্য কিছু হইতে পারে, সেক্ষেত্রে 0.7, 0.5, 0.1। কারণ এটা আসলে বিভিন্ন কালারের উপর সাধারণত অফিস গুলো একই রকম কালার হয়, রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো একটু ভিন্ন কালারের হয়। এই জন্য আমাদের এখানে একটু ব্যতিক্রম আসছে আর কি। আরেকটা ইনফরমেশন আমরা যেটা শিখলাম সেটা হলো ডে লাইট, অর্থাৎ ওকে। সো ডে লাইটে অর্থাৎ আমরা যেহেতু 150 মিনিমাম, যেহেতু 150 মেনটেন করতে হবে, আমরা যখন ডে লাইটে কাজ করব তখন ওকে। আবার ডে লাইটের ইন্টেন্সিটিটা যদি 150-এর যে কমে যায়, তখন আমরা আমাদের ইলেকট্রিক্যাল লাইটের সুইচ অন করে দিব। ওকে। এই জিনিসটা আমরা শিখলাম। এর বাইরে আমরা কিছু আর জিনিস শিখলাম, সেটা হলো যে মাউন্টিং হাইট কত হবে। অর্থাৎ আমাদের যে ওয়ার্কিং প্লেন, আমরা যদি টেবিলে বসে কাজ করি, সেই টেবিল থেকে অথবা ফ্লোরে বসে যদি কাজ করি, ফ্লোর থেকে সেই মাউন্টিং হাইটটা 1.5 থেকে 2 মিটার, এর বেশি এইরকম হইতে হবে, এর ভিতরে হইতে হবে। এজন্য আপনারা বিভিন্ন একটু বেশি হাইটের কোনো বিল্ডিং এ যদি, পুরাতন, এখন হয়তো নতুন বিল্ডিং তো এরকম হয় না, বাট পুরাতন কোনো বিল্ডিং এ যদি যান, তাহলে দেখবেন ওই যে ল্যাম্প গুলো বা ফ্যান গুলো দেখবেন ওই যে পুরো মসজিদে অনেক সময় এটা থাকে যে একটু নিচে, অনেক একটু বড় রডের মাধ্যমে একটু নিচে নিয়ে নিয়ে আসে, রূপ থেকে একটু নিচে নিয়ে নিয়ে আসে একটা বড় বড় রড ইউজ করে, বা লাইট গুলোকে করে ঝুলিয়ে দেয়। ওকে। সিলিংয়ে না দিয়ে একটু ঝুলিয়ে দেয়, বা মানে রুফে না দিয়ে একটু ঝুলিয়ে দেয়। বা সিলিং ইউজ করলে তখন তো সিলিং থেকে রুফের ভিতরে আবার একটু স্পেস থাকে, সেক্ষেত্রে হয়তো সিলিং এ ইউজ করা যায়, সমস্যা হয় না। যাই হোক, মূলত আমাদের এখানে যে ভ্যালু দেওয়া আছে আমরা সেই ভ্যালুটা মেনটেন করবো। ওকে। আর একটা লাইট থেকে আরেকটা লাইটের দূরত্ব 2 থেকে 3 মিটার হইতে হবে, এবং সেটা যাতে ইকুয়াল হয়, অর্থাৎ একটা লাইট থেকে আরেকটা লাইটের দূরত্ব 2 মিটার, আবার ওইটা থেকে আরেকটার দূরত্ব 3 মিটার, এরকম যাতে না হয়। ওকে। অর্থাৎ একটা লাইট থেকে আরেকটা সবগুলো ইউনিফর্মিটি যাতে মেনটেন হয়, ইকুয়াল ডিস্টেন্স যাতে মেনটেন হয়। সেটা আমি যখন ওই যে একটা কমার্শিয়াল বিল্ডিং এর লাইটিং সিস্টেম নিয়ে আমি লুমেন মেথডে যখন ক্যালকুলেশন করব, তখন এক্সাম্পল সহ অটোক্যাডে আমি যখন বলবো, তখন হয়তো আপনারা একটু বিস্তারিত জানতে পারবেন, যেটা আমাদের সেকেন্ড লেকচারে লাইটিং এর বিষয়ে। ওকে। আচ্ছা, এখন লাক্সের এখানে বিভিন্ন রকমের ভ্যালু দেওয়া আছে। এই যে লাক্সের যে ভ্যালু গুলো দেওয়া আছে, এগুলো তো আসলে বলার, এখানে তো বিএনপিসি তে আছে। আপনারা যখন ওই লাইটিং লুমেন মেথডে আমরা যে লাইটিংটা ক্যালকুলেশন করবো, সেই ক্যালকুলেশন সময় হয়তো হয়তো এই ভ্যালু গুলো লাগবে। অর্থাৎ আপনি যে এরিয়ার জন্য, যে রুমের জন্য আপনি ক্যালকুলেট করবেন, সেই এরিয়াতে যে লাক্সের পরিমাণটা বলে দেওয়া আছে, সেই লাক্সটা অনুযায়ী আপনাকে ডিজাইন করতে হবে। ওকে। এখানে আসলে বিভিন্ন রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, এডুকেশনাল, হেলথ কেয়ার, অ্যাসেম্বলি বিল্ডিং, বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন বিল্ডিং এর জন্য অনেক অনেক বিল্ডিং এর অনেক ইনফরমেশন এখানে দিয়ে দেওয়া আছে। ওকে। আমরা এখান থেকে লাক্স গুলো নিয়ে তারপর ক্যালকুলেট করব। আচ্ছা, এর বাইরে আরো দুইটা ইনফরমেশন আছে। যতগুলো ইনফরমেশন এখানে দেওয়া আছে, এর বাইরে আরো দুইটা ইনফরমেশন কন্ডিশনের কথা বলা আছে, যেগুলো আমাদেরকে আসলে মেনটেন করতে হবে। সেটা হলো এক্সিট সাইন। ওকে। এক্সিট সাইন, এক্সিট সাইন গুলো হলো, এক্সিট সাইনের ভিতরে কি থাকে, একটা লাইট থাকে অনেক সময়, তাই না? সো এই এক্সিট সাইনের যে ভিতরে যে লাইট থাকে, সেই লাইট থেকে যে লাইটের আলোটা যে এক্সিট সাইনের যে সারফেসে পড়তেছে, ওইখানে লাক্সের পরিমাণটা 50 লাক্স হইতে হবে। ওকে, 50 লাক্স হইতে হবে। এগুলো তো আসলে আমরা ক্যালকুলেট করি না, এগুলো আমরা যে এক্সিট সাইনের যে আমরা যে লাইট গুলো কিনি, ওই লাইটের যে ডাটা শিট গুলো থাকে, এই ডাটা শিট গুলো দেখে আমরা দেয়া করব, যে আমরা একটা হাউস ওনারকে রিকমেন্ডেশন দিয়ে দিব, আমাদের ড্রয়িং একটা নোট দিয়ে দিব, যে এটা, যে এক্সিট সাইন যেটা কিনবেন, সেই এক্সিট সাইনের যে লাক্সের পরিমাণটা যাতে 50 থাকে। ওকে। 50 থাকে, এটা হলো এক্সিট সাইন। আরেকটা ইনফরমেশন দেওয়া আছে গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের যে মিনস অফ এসকেপ, the intensity of illumination at floor level by means of escape। অর্থাৎ আমরা যে আমরা যে করিডোর, আমরা যে বারান্দা দিয়ে হাঁটি, হ্যাঁ, আর আমরা যে বারান্দা দিয়ে হাঁটি, বা আমাদের যে স্টেয়ার গুলো থাকে, যে সিঁড়ি, মিনস অফ এসকেপ, এসকেপ বলতে তো সেটাই বোঝায় যে সিঁড়ি দিয়ে এসে তারপর যে লবি থাকে সেগুলো, সেখানে আমাদের লাক্সের পরিমাণটা 10 লাক্সের কম হইতে পারবে না। ওটা অর্থাৎ
আমাদের যে সিঁড়িগুলো থাকবে সেই সিঁড়ি এবং আমাদের যে বারান্দা থাকবে সেই বারান্দায় যে লাক্স থাকবে সেই লাক্সের লেভেলটা 10 লাক্সের চেয়ে কম হইতে পারবে না, আরো বেশি লাক্স। অর্থাৎ আমরা যখন কোনো একটা সিঁড়ির বা বারান্দার লাক্স নিয়ে ক্যালকুলেট করবো, তখন আমরা মিনিমাম 10 লাক্স হইতে একটু বেশি হইতে পারবে, কম হইতে পারবে না। তো ব্যতিক্রম হলো এই সিনেমা, সিনেমা সিনেমা থিয়েটার এই সমস্ত ক্ষেত্রে, কারণ এগুলো তো আসলে এমনিতে একটু অন্ধকার থাকে, আর সব লাইট অফ করে দেওয়া হয় ওখানে। বাট সব লাইট অফ করে দেওয়া হলেও কিছু অল্প কিছু লাইট জ্বালানো থাকে, যাতে লোকজন ওই যে থিয়েটার বা সিঁড়ির যে বিভিন্ন রো থাকে ও রোড ভিতর দিয়ে যাতে লোকজন কেউ যদি পাস হইতে চায় তাহলে যাতে পাস হইতে পারে, সেজন্য এটা নট লেস দেন 2 লাক্স। এখন এই যে এক্সিট সাইনই বলেন বা মিনস অফ এসকেজ ইমার্জেন্সি লাইটই বলেন, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো আমরা এখানে যে লাইটের যে ইউজ করব, সেখানে আমাদের একটা ব্যাটারি থাকতে হবে রিচার্জেবল। সে অর্থাৎ অল্টারনেটিভ একটা অপশন থাকতে হবে। এক্সিট সাইনই বলেন, লাইট অফ মিনস অফ এসকেপ যেখানে থাকবে, সেখানে আমাদের যে সরাসরি যে ইলেকট্রিসিটি, সেই ইলেকট্রিসিটির বাহিরেও আমাদের একটা অল্টারনেটিভ বা ইমার্জেন্সি সার্ভিস থাকতে হবে, এটা তো ব্যাটারি, অর্থাৎ রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে আমরা সেই কাজটা করব। রিচার্জেবল ব্যাটারি থাকতে হবে এবং ওই ব্যাটারির ব্যাকআপ নট লেস দেন 30 মিনিট। ওকে, নট লেস দেন 30 মিনিট হইতে হবে। অর্থাৎ অর্থাৎ কোন কারণে যদি ইলেকট্রিসিটি চলে যায়, অর্থাৎ কোনো কারণে যদি ইলেকট্রিসিটি চলে যায় বা কোনো কারণে যদি একটা শর্ট সার্কিট হয়ে ইলেকট্রিসিটি মেইন সার্কিট ব্রেকার অফ হয়ে যায়, তাহলেও ওই যে যে এক্সিট সাইন বা মিনস অফ এসকেপের যে এরিয়াটা থাকবে, সেখানে যে লাইট গুলো থাকবে সেই লাইট গুলোর ব্যাটারি ব্যাকআপ 30 মিনিট হইতে হবে, 30 মিনিটের কম হইতে পারবে না। ওকে, এই ইনফরমেশন গুলো লাইটিং সম্পর্কে মূলত বেসিক ইনফরমেশন গুলো দেওয়া আছে। এরপর আরো ওই যে সিলেকশন অ্যাপ্রোপ্রিয়েট টাইপ ল্যাম্প, ফ্লুorescent, এলইডি, এগুলো এত গুরুত্বপূর্ণ না। এত গুরুত্বপূর্ণ না, এগুলো আমরা ওই যখন লাইটিং সিস্টেম ক্যালকুলেট করব, লুমেন মেথড অনুযায়ী যখন আমি ক্যালকুলেট করব, তখন আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। লিস্ট অফ সিম্বল এগুলো অন্য লেকচারের পার্ট। ওকে, সো এই যে লাইটের এই যে ইস্যুগুলো আছে, এগুলো ওই লাইটিং ক্যালকুলেশনের সময় ইউজ করবো ইনশাল্লাহ। ঠিক, ভালো থাকেন সবাই। সেকেন্ড লেকচারে আমরা লুমেন মেথড অনুযায়ী লাইটিং ক্যালকুলেশন আলোচনা করব। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।